শুরুতেই দেখানো হয় ট্রাফিক পুলিশে কর্মরত অজিন নামের একজন ছেলে কোনো এক অজানা কারণে খুব দ্রুতগতিতে দৌড়ে চলেছে। অপরদিকে শহরের জিওসান নামের এক বিখ্যাত হসপিটালে একটি লাইভ সার্জারির আয়োজন করা হয়েছে, যার প্রধান সার্জেন্ট হলো ডক্টর পার্ক। দেখা যায় তার ওই সার্জারিটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে নামিদামি ডাক্তাররা জিওসান হসপিটালে এসে জড়ো হয়েছে। ডক্টর পার্ক সবার উদ্দেশ্যে বলে, আজ আমি যে পেশেন্টের সার্জারি করতে চলেছি তার প্যানকিয়াসে 5 সেন্টিমিটার লম্বা কিছুটা এরিয়া জুড়ে ক্যান্সার ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তার বাঁচার চান্স অনেক কম, তবে আমি আমার এত বছরের সবটুকু অভিজ্ঞতা দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। এদিকে অজিন নামের ওই ছেলেটি তাড়াহুড়ো করে সেখান থেকে আসার সময় দেখতে পায় এক ব্যক্তি মদ্যপ অবস্থায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সঙ্গে মারামারি করছে। তাই অজিন তাকে নিয়ন্ত্রণে আনার জন্য টেনে মাটিতে ফেলে দেয়। তারপর তার চেক আপ করে বুঝতে পারে ওই ব্যক্তির সিভিয়ার জন্ডিস রয়েছে। সিন পুনরায় হসপিটালে শিফট হলে দেখা যায় ডক্টর পার্ক সেই লাইভ সার্জারিটা শুরু করে দিয়েছে। অপারেশনের প্রথম দিকে সবকিছুই খুব স্বাভাবিক চলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই কোনো কারণ ছাড়াই রোগীর অতিরিক্ত পরিমাণ ব্লিডিং শুরু হয়, যার কারণে তার ব্লাড প্রেসার খুব দ্রুত গতিতে কমতে শুরু করে। এটা দেখে ডক্টর পার্ক এবং তার অ্যাসিস্ট্যান্ট সহ সার্জারি দেখতে আসা সমস্ত ডাক্তাররাও বেশ ভয় পেয়ে যায়। তবে ঠিক তখনই কালো জ্যাকেট এবং টুপি পরা এক ব্যক্তি তার সামনের সিটে বসে থাকা একজন ইন্টার্নকে একটা কাগজ দিয়ে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি রুমে পৌঁছে দিতে বলে। মেয়েটি তার কথা মতোই দৌড়ে গিয়ে ওই কাগজটা ডক্টর পার্ককে দেয়। পার্ক ওই কাগজে লেখা তথ্য অনুসারে রোগীটির সার্জারি সফলভাবে সম্পন্ন করে। এমন কঠিন একটা সার্জারি এত দক্ষতার সঙ্গে সম্পন্ন করায় সার্জারি দেখতে আসা সমস্ত ডাক্তাররা হাততালি দিয়ে তাকে সম্মান জানায়। এরপরে ডক্টর পার্ক বাইরে এসে ইউনজেকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে ওটা নিউমোথেরাক্স ছিল? তখন ইউনজে তাকে বলে, ওটা আমি লিখিনি, ওটা লিখেছিল সার্জারি দেখতে আসা অন্য এক ডাক্তার। তিনি বলেছিলেন তার নাম ডক্টর বুইয়েনজু এবং তিনি ডোলডাম হসপিটালের একজন সার্জেন্ট। ডক্টর পার্ক এটা শোনা মাত্রই ভিতরে ভেতরে অনেক জেলাস ফিল করে, তাই সে চুপচাপ নিজের কেবিনে ফিরে যায় এবং পুনরায় তার পাঠানো ওই কাগজটা দেখতে থাকে। অন্যদিকে এক নার্স জিওসান হসপিটালের নতুন ডাইরেক্টর সংহিউনকে বলে, আপনার সঙ্গে মাস্টার কিম নামের এক ব্যক্তি দেখা করতে এসেছে। ডাইরেক্টর সংহিউন তার নামটা শোনা মাত্রই অনেক রেগে যায় এবং ওই নার্সকে বলে, তাকে বলে দাও আমি আজ দেখা করতে পারবো না, আমার অন্য একটা কাজ রয়েছে। এখানে বলে রাখি, আসলে এই সংহিউনের কারণেই একসময় মাস্টার কিমকে এই জিওসান হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে দেখা যায় মাস্টার কিম যখন ডাইরেক্টরের সঙ্গে দেখা করার জন্য হসপিটালের ইয়ারের সামনে অপেক্ষা করছিল, তখনই সেখানে অজিন নামের সেই ছেলেটি সিভিয়ার জন্ডিসে আক্রান্ত ওই পেশেন্টকে কাঁধে করে হসপিটালে নিয়ে আসে। আসলে অজিন নিজেও জিওসান হসপিটালের একজন জেনারেল সার্জেন্ট, তবে কিছু আর্থিক সমস্যার কারণে তাকে ডাক্তারির পাশাপাশি আরো একাধিক ছোট ছোট কাজ করতে হয়। এরপর অজিন তার নোংরা জামাকাপড় ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। আর ঠিক এই সময়ে হসপিটালে আরো দুজন সিরিয়াস পেশেন্টকে নিয়ে আসা হয়। তবে দুর্ভাগ্যবশত ওই মুহূর্তে একটা ডাক্তারও সেখানে উপস্থিত ছিল না, শুধু একজন 4th ইয়ারের রেসিডেন্ট সঙ্গে কিছু নার্সকে নিয়ে এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে। তারা বেশ কয়েকবার একজন ডাক্তারকে ফোন করে, তবে ওই ডাক্তার কোনোভাবেই তাদের কলটা রিসিভ করে না। এদিকে ইউনজে তার মাকে ফোন করে মাস্টার কিমের ব্যাপারে বলতে থাকে, তবে ঠিক তখনই তার সামনে অজিন চলে আসে। অজিনকে দেখে সে বেশ চমকে যায়। তারপর তার এক কলিগের কাছে গিয়ে অজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই কলিগ বলে সে লাইসেন্স পাওয়ার পর বেশি টাকা ইনকামের জন্য তার সিনিয়র হিউনজুনের হসপিটালে জয়েন করে। তবে একদিন সে হিউনজুনের করা বেশ কিছু ইল্লিগেল সার্জারি সম্পর্কে জানতে পেরে হাই অথরিটির কাছে কমপ্লেন করে দেয়। ফলে হিউনজুনের লাইসেন্স এবং হসপিটাল দুটোই চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই শহরের অন্য কোনো হসপিটাল অজিনকে চাকরিতে নিতে রাজি হয় না। তাই সে বাধ্য হয়ে কখনো বার, কখনো রেস্টুরেন্ট, আবার কখনো কখনো সিভিক পুলিশের মতো ছোটখাটো কাজ করে নিজের খরচ চালায়। তবে বর্তমানে যেহেতু আমাদের হসপিটালে কোনো জেনারেল সার্জেন্ট নেই, তাই একাধিক সার্জারি পেন্ডিং রয়েছে। ফলে ডাইরেক্টর কিছুটা বাধ্য হয়ে তাকে আমাদের হসপিটালে জয়েন করায়। এখান থেকে ইউনজে এবং অজিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় তারা দুজন একই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করত। এমনকি তারা প্রশ্নের অ্যান্সার দেওয়া থেকে শুরু করে কনফারেন্স রুম এবং সার্জারি ক্লাসে যাওয়ার জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। সিন এখান থেকে মাস্টার কিমের কাছে ফিরে আসে। সে দেখে এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ওই সিরিয়াস পেশেন্টদের চিকিৎসার জন্য কোনো ডাক্তার আসেনি। তাই সে বাধ্য হয়ে নিজেই ওই পেশেন্টদের চিকিৎসা করতে শুরু করে। এইভাবে বাইরে থেকে আসা এক ডাক্তারকে রোগীর চিকিৎসা করতে দেখে হেড নার্স বাধ্য হয়ে ইয়ারের চিফ সার্জেন্টকে ডেকে পাঠায়। এটা শোনা মাত্রই চিফ সার্জেন্ট দ্রুত ইয়ারে এসে পৌঁছায় এবং মাস্টার কিমকে ধমক দিয়ে সেখান থেকে সরে যেতে বলে। তবে মাস্টার কিম উল্টে তাকেই ধমক দিয়ে বলে, 3টে সিরিয়াস পেশেন্ট প্রতি মুহূর্তে নিজের জীবনের সঙ্গে লড়াই করছে, আর চিফ সার্জেন্ট এবং তার ডাক্তাররা পায়ে পা তুলে অফিস রুমে বসে রয়েছেন। তাই আপনাদেরকে এখান অব্দি নিয়ে আসার জন্য বাধ্য হয়ে
আমাকে এটা করতে হয়েছে। এটা বলেই সে তার টুপি এবং জ্যাকেট পরে সেখান থেকে বেরিয়ে যায়। সে চলে যাবার সময় দূর থেকে ডক্টর পার্ক এক অদম্য জেদ ও হিংসাত্মক চোখে তার দিকে তাকিয়ে থাকে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় একদিন এক বাস দুর্ঘটনায় মাস্টার কিম এবং ডক্টর পার্ক সহ আরো বেশ কিছু যাত্রী ওই দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভেতরেই আটকে যায়। সাথে সাথেই রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করতে শুরু করে, কারণ যে কোনো মুহূর্তে বাসে আগুন লাগতে পারে। তবে মাস্টার কিম নিজের জীবনের পরোয়া না করে ওই বাসের মধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে সিপিআর দিতে শুরু করে। আর ডক্টর পার্ক এই দৃশ্যটা দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তো যাই হোক, সিন বর্তমানে ফিরলে দেখা যায় জিওসান হসপিটালের নতুন চেয়ারম্যান তার জয়নিং উপলক্ষে সবার জন্য একটা পার্টির আয়োজন করেছে। এই পার্টিতে ডোলডাম হসপিটালের রিসেপশনিস্ট জাঙ্গিকেও দেখা যায়। সে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে সেখানে জিওসান হসপিটালের পুরানো ডাইরেক্টর ডক্টর ডুকে দেখতে পায়। ডক্টর ডু জাঙ্গিকে তাদের ডোলডাম হসপিটালের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। জাঙ্গি ব্যাপারটা ইগনোর করতে চাইলে ডক্টর ডু তাকে বলে, তোমাদের উচিত হসপিটালটা বন্ধ করে দেওয়া, কারণ বর্তমানে তোমাদের কাছে একজনও জেনারেল সার্জেন্ট নেই। মাস্টার কিমের ওপর বিরক্ত হয়ে সমস্ত ইয়াং ডাক্তাররা হসপিটাল ছেড়ে পালিয়ে গেছে। তখন জাঙ্গি বলে তারা বাইরে গিয়েছে হায়ার এডুকেশনের জন্য, কোর্স পূরণ হলে তারা পুনরায় আমাদের হসপিটালেই ফিরে আসবে। আর তাছাড়া আপনি তো ভালোভাবেই জানেন মাস্টার কিম একাই 100 জনের সমান, কারো থাকা না থাকাতে তার কোনো কিছুই যায় আসে না। এরপর ডক্টর ডু সবার সামনে এসে অ্যানাউন্স করেন অতীতের কিছু ভুল ধারণার জন্য তাকে জিওসান হসপিটালের ডাইরেক্টর পদ ত্যাগ করে অন্যত্র চলে যেতে হয়েছিল, কিন্তু এখন সমস্ত সমস্যার সমাধান করে সে পুনরায় এই হসপিটালেই ফিরে এসেছে, তবে এইবার ফাউন্ডেশন চেয়ারম্যান হিসাবে। এটা বলার সাথে সাথেই সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাকে সম্মান জানায়। তবে এটা শোনার পর ডোলডাম হসপিটালে কর্মরত জাঙ্গি এবং ডক্টর নামডু মোটেই খুশি ছিল না। তারা দ্রুত এই খবরটা মাস্টার কিমকে জানায়। এটা শোনার পর মাস্টার কিমের অতীতের একটা ঘটনা মনে পড়ে। দেখা যায় ডাইরেক্টর ডুকে যখন বাধ্য হয়ে জিওসান হসপিটালের ডাইরেক্টর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল, তখন সে মাস্টার কিমকে বলেছিল, চিন্তা করো না, আমি আবারও ফিরে আসবো এবং তোমার ওই ডোলডাম হসপিটাল বন্ধ করেই ছাড়বো। সিন বর্তমানে ফিরলে দেখা যায় জিওসান হসপিটালের বিখ্যাত সার্জেন্ট ডক্টর পার্ক তার অ্যাসিস্ট্যান্টদের কথা মতো ওজিনকে ডেকে পাঠায় এবং তাকে বলে সে যেন আজকেই হসপিটাল ছেড়ে চলে যায়, কারণ যে সমস্ত ডাক্তাররা নিজেদের ডিগনিটি ভুলে গিয়ে বেশি টাকা ইনকামের জন্য ছোট ছোট বারে কাজ করে তাদের এই হসপিটালে কোনো জায়গা নেই। অন্যদিকে মাস্টার কিম কিন্তু দূর থেকে এই পুরো ব্যাপারটা লক্ষ্য করে। এরপর দেখা যায় ওজিন হসপিটাল ছেড়ে চলে যাওয়ার আগে তার শেষ সার্জারিটা করার জন্য অপারেশন রুমে চলে আসে। সার্জারি শুরু করলে সে বুঝতে পারে রোগীর পেটের মধ্যে ডায়াফ্রাম টিয়ার রয়েছে, যার কারণেই অত্যাধিক পরিমাণ ব্লিডিং হচ্ছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টদের বলে এই সার্জারিটা একজন সিএস স্পেশালিস্টের সঙ্গে কম্বাইন করতে হবে। দেখা যায় তার কথা মতোই ইউনজেকে কিছুক্ষণের মধ্যেই সার্জারি রুমে ডেকে পাঠানো হয়। এদিকে ইউনজে সার্জারির কথা শোনা মাত্রই বেশ নার্ভাস হয়ে পড়ে, তাই সে দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় এবং তারপর নিজের রুমে এসে কিছু ট্যাবলেট খেয়ে সার্জারি রুমে চলে আসে। সে ওই ব্লিডিং প্লেসটা দেখে ওজিনকে বলে অ্যাবডোমেনে ক্রমশ বাড়তে থাকা প্রেসারের কারণেই এতক্ষণ রক্তক্ষরণ হচ্ছিল। এটা বলেই সে সার্জারিটা শুরু করে। অপরদিকে মাস্টার কিম বাইরে থেকে তাদের এই পুরো সার্জারি প্রসেসটার উপর নজর রাখছিল। তবে ঠিক এই সময় ইউনজে তার চারিদিকের সবকিছুই কেমন একটা আবঝা দেখতে শুরু করে এবং দেখতে দেখতেই মুহূর্তের মধ্যে সে নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে সে আসলে সার্জারি করতে করতে ঘুমিয়ে পড়েছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ওজিন সার্জারি শেষ করে বাড়ি ফেরার জন্য হসপিটালের বাইরে এসে দাঁড়ায়। তখনই মাস্টার কিম তার কাছে এসে তাকে ডোলডাম হসপিটালের একটা ভিজিটিং কার্ড দেয় এবং বলে আমাদের হসপিটালে একজন জেনারেল সার্জন লাগবে, আর আমার মনে হয় এটার জন্য তুমি একদমই পারফেক্ট। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনজে ঘুম থেকে উঠে দেখে তার সামনে হসপিটালের চিফ সার্জেন্ট বসে রয়েছে। সে ইউনজের ব্যবহার করা ওষুধের ফাইলটা তার সামনে রাখে এবং জিজ্ঞাসা করে এটা তুমি কি কারণে ব্যবহার করো। তখন ইউনজে বলে আসলে আমি সার্জারি রুমে প্রবেশ করলেই আমার হার্ট রেট অনেক বেড়ে যায়, আর সেটাকে কন্ট্রোলে আনার জন্যই আমি এটা ব্যবহার করি। তার এই সমস্ত কথাবার্তা শুনে চিফ সার্জেন্ট আরো রেগে যায় এবং শাস্তিস্বরূপ তাকে ডোলডাম হসপিটালে ট্রান্সফার করে দেয়। তারপর আর কি, চিফ সার্জেন্টের কথা মতোই সে কিছুটা বাধ্য হয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে ডোলডাম হসপিটালে চলে আসে। আর সেখানে এসেই সে জিওসান হসপিটালের 4th ইয়ার রেসিডেন্ট আরিয়ুমকে দেখতে পায়। আসলে ডক্টর কিমকে সে জিওসান হসপিটালে প্রথমবার দেখা মাত্রই তার ফ্যান হয়ে গিয়েছিল, তাই তার সঙ্গেই কাজ করার জন্য সে স্বেচ্ছায় এই হসপিটালে জয়েন করেছে। অন্যদিকে দেখা যায় ওজিনকে হসপিটাল থেকে বের করে দেওয়ার কারণে সে পুনরায় একটা বারে কাজ করতে শুরু করে। তবে ওই বারের মধ্যে থাকা দুজন গুন্ডা হঠাৎ করেই তাকে মারতে শুরু করে। জানা যায় ওজিন তাদের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, আর এখনো
অবধি সে ওই টাকা পরিশোধ করতে না পারায় তারা তাকে মারধর করছে। ওই গুন্ডাদের হাতে মার খেয়ে অজিনের নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। তবে তা সত্ত্বেও নিজের জীবন বাঁচানোর জন্য কোনো রকমে সেখান থেকে পালিয়ে একটা ট্যাক্সি ধরে ডোলডাম হসপিটালে চলে আসে। হসপিটালে এসে সে ডক্টর কিমকে বলে, আমি আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি, তবে তার বিনিময়ে আমার অনেক টাকার দরকার। তখন ডক্টর কিম তাকে বলে, আমরা যে প্রফেশনে কাজ করি সেখানে টাকার থেকেও মানুষের জীবনের মূল্য অনেক বেশি, তাই তুমি যদি শুধুমাত্র টাকার জন্যই এখানে জয়েন করতে চাও তাহলে এখনই এখান থেকে চলে যেতে পারো। এদিকে ইউনজে ওই হসপিটালে একজন ডাক্তারকে দেখতে পায়, যাকে সম্ভবত সে আগে থেকেই চিনত। ইউনজে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকায় জ্যাং বলেন, উনি হলেন ডক্টর মুন। বিগত 3 মাস ধরে উনি এখানেই কাজ করছেন, আর কিছুদিন আগেই ওনার ডিভোর্স হয়েছে। ইউনজে এটা শুনে কিছুটা খুশি হলে জ্যাং তাকে বলে, আপনি চাইলে আমি ওনার আরো অনেক গোপন তথ্য আপনাকে দিতে পারি। তবে এটা শুনে ইউনজে অনেক লজ্জা পায়। অন্যদিকে মাস্টার কিম অজিনকে কাজ না দিয়ে পুনরায় ফিরে যেতে বলে, যার কারণে সে বেশ ইমোশনাল হয়ে পড়ে এবং মাস্টার কিমের কাছে অনুরোধ করে বলে, আমাকে আর কেবলমাত্র একটা সপ্তাহ সময় দিন, তার মধ্যেই আমি যদি আপনাকে ইমপ্রেস করতে না পারি তাহলে আমি নিজেই এখান থেকে চলে যাব। পরের দিন সকালে দেখা যায় 4th ইয়ার রেসিডেন্ট আরিউম ওই হসপিটালেই নতুন ইয়ার স্পেশালিস্ট হিসাবে জয়েন করেছে। প্রথমে সে নার্স সহ বাকি সমস্ত স্টাফদের নিজের পরিচয় দেয়। তারপর হসপিটালের চারিদিকটা ভালোভাবে দেখে বলে, মনে হচ্ছে সকাল হওয়ার কারণে এখানে একটাও রুগী নেই। এই কথাটা শুনে সবাই একদম চুপ হয়ে যায় এবং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে ডোলডাম হসপিটালে এই ধরনের কথা বলা নিষিদ্ধ ছিল, কারণ এই ধরনের কথা বললে মুহূর্তের মধ্যেই হসপিটালে রোগীদের ভিড় জমে যায়। তবে আরিয়ম তাদের কথাবার্তা বুঝতে না পেরে এক নার্সকে পুনরায় এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আর অদ্ভুতভাবেই ঠিক তখনই হসপিটালের ফোন বেজে ওঠে এবং জানা যায় ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনায় আহত কিছু রোগীকে এই হসপিটালে নিয়ে আসা হচ্ছে। আর এই ঘটনায় যিনি আহত হয়েছেন তিনি হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় প্রতিরক্ষা মন্ত্রী তার Z+ সিকিউরিটি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার গাড়ির ড্রাইভার হার্ট অ্যাটাকে মারা যায়, যার ফলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে এক বিশাল খাদে গিয়ে পড়ে। এদিকে অজিন এবং ইউনজে যখন হসপিটালের রেস্টরুমে দাঁড়িয়ে কথা বলছিল ঠিক তখনই ডক্টর মুনও সেখানে চলে আসে। তাদের কথোপকথন থেকে জানা যায় যে ডক্টর মুন কলেজে তাদের সিনিয়র ছিলেন। এর মধ্যেই তারা সবাই প্রতিরক্ষা মন্ত্রীর অ্যাক্সিডেন্টের সতর্কবার্তা পেয়ে দ্রুত বাইরে আসলে দেখতে পায় হসপিটালের চারিদিকে একাধিক সামরিক বাহিনী ভিড় জমিয়েছে। এই সময় প্রতিরক্ষা মন্ত্রীকে সেখানে নিয়ে আসা হলে অজিন এবং ইউনজে তার চেক আপ করে বুঝতে পারে ওনার মেরুদণ্ড ও লিভার খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত, যার কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এটা শুনে ডক্টর কিম বেশ চিন্তায় পড়ে যায় এবং সবাইকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি রুম রেডি করো, কারণ দ্রুত ওনার সার্জারি না করলে ওনার জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। এরপর তিনি ঠিক করেন ইউনজে এবং অজিন দুজন মিলেই তাকে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট হিসাবে সাহায্য করবে। তবে সার্জারি রুমে যাওয়ার আগেই মাস্টার কিম ইউনজেকে বলে, সে যদি আবারও সার্জারি চলাকালীন ঘুমিয়ে পড়ে তাহলে তিনি চিরদিনের মতো তাকে সার্জারি রুম থেকে ব্যান্ড করে দেবেন। এরপর তারা সার্জারিটা শুরু করে। প্রথমে মাস্টার কিম এবং অজিন নিজেদের পজিশন নিয়ে পেশেন্টের ইন্টারনাল ব্লিডিং থামানোর চেষ্টা করে, তবে তাদের অনেক চেষ্টার পরেও কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না, কারণ প্রতিরক্ষা মন্ত্রীর যথেষ্ট বয়স হয়েছিল এবং তিনি বহু বছর ধরে অ্যাসপিরিন খাচ্ছিলেন। এই অ্যাসপিরিন হলো এমন এক ধরনের ঔষধ যা রক্ত জমাট বাঁধার মতো জীবনহানিকারী রোগ নিরাময়ে সাহায্য করে। এরপর মাস্টার কিম পেশেন্টের পেটে ছোট্ট একটা কাট লাগাতেই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ শুরু হয়, ফলে পরিস্থিতি ধীরে ধীরে নাগালের বাইরে যেতে দেখে মাস্টার কিম ইউনজেকে ডেকে পাঠায়। ইউনজে সার্জারি রুমে প্রবেশ করার পর চারিদিকে এত রক্ত দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়, তাই সে কোনো রকমে অপারেশন রুম থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। তাকে এইভাবে সার্জারি ছেড়ে পালিয়ে যেতে দেখে ডক্টর কিম এবং অজিন পুনরায় একসঙ্গে সার্জারি শুরু করে। এই সার্জারি চলাকালীন অজিন মাস্টার কিমের দুর্দান্ত হাতের স্পিড এবং অসামান্য সার্জারি স্কিল দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ডোলডাম হসপিটালের চেয়ারম্যান ডক্টর ডুকে দেখতে পাই। তিনি প্রতিরক্ষা মন্ত্রীর এমন অবস্থার কথা জানতে পেরে দ্রুত ডক্টর পার্ককে ফোন করে প্রতিরক্ষা মন্ত্রীর ডাক্তারের ভূমিকায় ডোলডাম হসপিটালে পাঠিয়ে দেন। এদিকে সার্জারি শেষ করে মাস্টার কিম নিজের কেবিনে আসলে ইউনজে তার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে, আমি কথা দিচ্ছি এই ঘটনা দ্বিতীয়বার আর কখনোই ঘটবে না। তবে যাওয়ার আগে সে মাস্টার কিমকে বলে, আসলে আজ আমার শরীরটা ভালো নয়, তাই আমাকে বাধ্য হয়ে অপারেশন রুম থেকে পালিয়ে আসতে হয়েছে। কিন্তু মাস্টার কিম তার সার্জারি রুম থেকে পালিয়ে যাওয়ার আসল কারণটা আগে থেকেই জানতো, তাই তিনি রেগে গিয়ে ইউনজেকে অনেক কথা শোনায় এবং সবশেষে বলেন, সার্জারি করার সময় যদি নিজের
হার্ট রেট কন্ট্রোল করতে তোমাকে ট্যাবলেট খেতে হয়, তাহলে তোমার ডাক্তারি পড়া উচিত হয়নি। এই কথাটা ইউনজের অনেক খারাপ লাগে, তাই সে রেস্টরুমে গিয়ে কাঁদতে শুরু করে। সেখানে থাকা আরিয়াম তাকে এইভাবে কাঁদতে দেখে তার পাশে বসে সান্ত্বনা দেয়। তখন ইউনজে বলে, আমি জানি না আমার কি হয়েছে, আমি আগে কখনোই এমনটা ছিলাম না। মেডিকেল কলেজে আমি সর্বদাই ভালো পড়াশোনা করেছি, এমনকি কলেজের শেষ এক্সামেও আমি দ্বিতীয় হয়েছি, কিন্তু তা সত্ত্বেও এখন এই ছোট হসপিটালের একজন সার্জেন্টের কাছে আমাকে শুনতে হচ্ছে যে আমার ডাক্তার হওয়া উচিত হয়নি। তখন আরিয়াম তাকে বুঝিয়ে বলে, আসলে মাস্টার কিম নিজেই তোমাকে এই হসপিটালে নিয়োগ করেছে, এমনকি তোমার সমস্ত সমস্যার কথা জানা সত্ত্বেও তিনি জিওসান হসপিটালের চিফ সার্জেন্টের কাছে অনুরোধ করে তোমাকে এখানে নিয়ে এসেছে। এটা শুনে ইউনজে বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় চেয়ারম্যানের কথা মতোই ডক্টর পার্ক তার দলবল নিয়ে ডোলডাম হসপিটালে এসে পৌঁছান এবং মাস্টার কিমকে নিজের পরিচয় দিয়ে বলেন, এখন থেকে আমাকেই প্রতিরক্ষা মন্ত্রীর চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। মাস্টার কিম বলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সার্জারি আমি করেছি, তাই আমার অনুমতি না নিয়ে আপনাকে এই দায়িত্বটা কে দিয়েছেন? ঠিক তখনই পেছন থেকে চেয়ারম্যান এসে বলেন, এই অনুমতিটা আমি দিয়েছি, আর আপনি যদি এটা মেনে নিতে না পারেন তাহলে এখনই এই হসপিটাল ছেড়ে চলে যেতে পারেন। একই সাথেই দেখা যায় সেখানে শত শত সাংবাদিকরাও ভিড় জমিয়েছে। তারা কারো কোনো রকম কথা না শুনে ঠেলাঠেলি করে হসপিটালের ভেতরে ঢুকে আসে। আর এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।